আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবুল কালাম আজাদ। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে হাজির হয়েছে সেটি হলো নবম দশম শ্রেণীর পাঞ্চুয়েশন মার্কস। ইতিমধ্যে পাঞ্চুয়েশন মার্কসের উপরে আমি একটি ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে কিভাবে পাঞ্চুয়েশন মার্কস ব্যবহার করতে হয় তার প্রাথমিক নিয়মাবলী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কিছু রুলস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমাদের রয়েছে ভোকেটিভ কেস, যাকে বাংলায় বলা হয় সম্বোধন পদ। অর্থাৎ সম্বোধন পদ বলতে কী বোঝা, আমরা যদি সহজে বলি, কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা তাকে যেই নামে ডাকি, যেমন আমরা শিক্ষকের দৃষ্টি আকর্ষণের জন্য তাকে কী বলে ডাকি, স্যার। তাই স্যার হচ্ছে ভোকেটিভ কেস। তো চলুন বাক্যে কোথায় কোথায় ভোকেটিভ কেস বসতে পারে সেটা দেখি। ভোকেটিভ কেসের তিনটি অবস্থান, অর্থাৎ ভোকেটিভ কেস তিন জায়গায় বসতে পারে। বাক্যের শুরুতে বসতে পারে, বাক্যের মাঝামাঝি বসতে পারে, বাক্যের শেষে বসতে পারে। যদি ভোকেটিভ কেস বাক্যের শুরুতে বসে তাহলে তার পরে কমাটা দিতে হবে। যদি ভোকেটিভ কেস বাক্যের মাঝখানে বসে তাহলে দুই পাশে তার কমা হবে। যদি ভোকেটিভ কেস বাক্যের শেষে বসে তাহলে তার পূর্বে কমা হবে। চলুন উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। যেমন প্রথম উদাহরণটায় দেওয়া আছে, মাই সানস লিসেন টু মি সেড দ্য ওল্ড ম্যান। অর্থাৎ ওল্ড ম্যান বলল, মাই সানস আমার ছেলেরা, লিসেন টু মি আমার কথা শোনো। অর্থাৎ এই বৃদ্ধ ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি তার ছেলেদেরকে কি বলে সম্বোধন করলো, মাই সানস। তাহলে এখানে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য তাদেরকে মাই সানস বলে ডেকেছে। তাহলে এটাই হচ্ছে ভোকেটিভ কেস, যেহেতু এটা বাক্যের শুরুতে বসছে এই জন্য তার পরে কমা দেওয়া হয়েছে। আর বাকি পাঞ্চুয়েশন মার্কসগুলা, যেমন আমরা তো এটা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে অংশে বক্তা এবং শ্রোতা অথবা শুধু বক্তার নাম উল্লেখ থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ক্লজ। তো এখানে রিপোর্টিং ক্লজটা কিন্তু পরে বসছে আর রিপোর্টেড ক্লজটা প্রথমে বসছে। তো আমরা তো জানি রিপোর্টেড ক্লজ কিসের মধ্যে থাকে, ইনভার্টেড কমা। এই যে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে এই যে ওপেনিং ইনভার্টেড কমা, তারপরে এখানে ক্লোজিং ইনভার্টেড কমা। আর সেন্টেন্সটা যেহেতু ইম্পারেটিভ এখানে কমা দেওয়া হয়েছে। আর এখানে আমাদের রিপোর্টিং ক্লজ, রিপোর্টেড ক্লজের পরে বসলে এর পরে ফুল স্টপ দিতে হয়। আচ্ছা, দ্বিতীয় উদাহরণটা যদি দেখি, হি সেড টু মি হোয়াট জেরি ইজ দ্যাট। তাহলে এই অংশটা হচ্ছে রিপোর্টিং ক্লজ আর এটা হচ্ছে রিপোর্টেড ক্লজ। তো এখানে দেখেন জেরি, এটা হচ্ছে এখানে ভোকেটিভ কেস, বাক্যের মাঝখানে বসছে, এর জন্য আর উভয় পাশে কমা হয়েছে। তো ভোকেটিভ কেস বাক্যের মাঝখানে বসলে উভয় পাশে কমা দিতে হয়। এবং তৃতীয় উদাহরণটা যদি দেখি, কামাল সেড হাউ আর ইউ মাই ফ্রেন্ডস। তাহলে এখানে ভোকেটিভ কেস হচ্ছে মাই ফ্রেন্ডস, অর্থাৎ কামাল তার বন্ধুদেরকে মাই ফ্রেন্ডস বলে সম্বোধন করছে, যেহেতু বাক্যের শেষে বসছে এই জন্য তার পূর্বে কমা দিতে হয়েছে। তো অর্থাৎ ভোকেটিভ কেসের তিনটি জায়গায় অবস্থান, বাক্যের শুরুতে বসলে পরে হবে কমা, বাক্যের মাঝে বসলে উভয় পাশে হবে কমা, আর বাক্যের শেষে বসলে আগে হবে কমা। এ হচ্ছে ভোকেটিভ কেসের ব্যবহার। তো চলুন আমরা পাঞ্চুয়েশন মার্কস ব্যবহারের আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করি। তাহলে এখানে আমরা কিছু এডিশনাল রুলস দেখবো। 1 নাম্বার, যদি রিপোর্টেড ক্লজটি রিপোর্টিং ক্লজের পূর্বে বা আগে বসে এবং সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ অথবা ইম্পারেটিভ অথবা অ্যাপটেটিভ হয় তাহলে তাদের পরে ফুল স্টপ না বসে কমা বসে। অর্থাৎ রিপোর্টেড ক্লজটি যদি রিপোর্টিং ক্লজের পূর্বে বসে, তো সাধারণত আমরা জানি রিপোর্টিং ক্লজ বসে আগে, তারপরে বসে রিপোর্টেড ক্লজ, ঠিক আছে। আর যদি এই রিপোর্টেড ক্লজটা সামনে চলে আসে আর রিপোর্টিং ক্লজটা পরে যায়, আর যদি রিপোর্টেড ক্লজের সেন্টেন্সটা অ্যাসার্টিভ অথবা ইম্পারেটিভ অথবা অপটেটিভ হয় তো তাদের পরে ফুল স্টপ না বসে কমা বসে। তাহলে আমরা কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভের উপরে ফুল স্টপ বসে, কিন্তু যদি রিপোর্টেড ক্লজটা আগে বসে আর রিপোর্টিং ক্লজটা পরে বসে তখন ফুল স্টপ না বসে কমা বসে। যেমন এখানে দেখি, পোর্টার ইউ মে গো সেট দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস। তাহলে এখানে রিপোর্টিং ক্লজ কিন্তু সেট দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, এটা রিপোর্টিং ক্লজ, আর পোর্টার ইউ মে গো এটা হচ্ছে রিপোর্টেড ক্লজ। তাহলে ইউ মে গো এটা অ্যাসার্টিভ, অ্যাসার্টিভের অনুসারে আমাদের ফুল স্টপ হওয়ার কথা ছিল কিন্তু কমা হয়েছে, কারণ কি, অর্থাৎ এই রিপোর্টেড ক্লজের পরে রিপোর্টিং ক্লজটা বসছে। অর্থাৎ রিপোর্টিং ক্লজ যদি পরে বসে তখন আমাদের যদি রিপোর্টেড ক্লজের সেন্টেন্সটা অ্যাসার্টিভ অথবা ইম্পারেটিভ অথবা অপটেটিভ হয় তখন ফুল স্টপ না বসে কমা হবে, এই জন্য এখানে কমা হয়েছে। আর পোর্টার দৃষ্টি আকর্ষণের জন্য বলছে এটা ভোকেটিভ কেস, যেহেতু বাক্যের শুরুতে বসছে এই জন্য এখানে কমা দেওয়া হয়েছে। এই ছিল উদাহরণটা। যদি আমরা বি উদাহরণ দেখি, লেটস ওয়েট হিয়ার টিল দ্য রেইন স্টপস। তাহলে খেয়াল করুন এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, তো ইম্পারেটিভ সেন্টেন্সের পরে কিন্তু ফুল স্টপ হওয়ার কথা ছিল, এখানে কমা বসছে, কারণ কি, কারণ রিপোর্টিং ক্লজটা পরে বসছে। যদি রিপোর্টিং ক্লজটা পরে বসে আর রিপোর্টেড ক্লজ আগে বসে তখন আমাদের এখানে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভের ক্ষেত্রে ফুল স্টপ না বসে কমা হবে।
তৃতীয় উদাহরণটা যদি দেখি, মে আল্লাহ হেল্প ইউ, মাদার সেড টু দ্য ডটার। তো এখানে খেয়াল করুন রিপোর্টেড ক্লজটা কিন্তু আগে বসছে আর রিপোর্টিং ক্লজটা পরে বসছে কিন্তু। তো যেহেতু অপটেটিভ ফুল স্টপ হওয়ার কথা ছিল কিন্তু ফুল স্টপ হয় নাই, এখানে হয়েছে কমা। কারণ কি? কারণ রিপোর্টিং ক্লজটা পরে বসছে। যদি রিপোর্টিং ক্লজ পরে বসে তখন আমাদের এক্ষেত্রে ফুল স্টপ না হয় কমা হবে। তাহলে এই ছিল আমাদের এডিশনাল রুল নাম্বার 1। তো এবার আমরা দেখব এডিশনাল রুল নাম্বার 2। যদি রিপোর্টের ক্লোজটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসে, আর প্রশ্নবোধক চিহ্নের পরের অংশটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। অর্থাৎ আমরা জানি যে রিপোর্টেড ক্লোজের সেন্টেন্স 5 ধরনের হয়ে থাকে: অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তো এই সেন্টেন্স অনুযায়ী আলাদা আলাদা বিরাম চিহ্ন বসে। যদি রিপোর্টের ক্লোজটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসে, আর প্রশ্নবোধক চিহ্নের পরের অংশটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন আমরা উদাহরণগুলো দেখি। ক্যান ইউ গিভ মি সাম ফুড? প্রশ্ন করছে আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন? তো যেহেতু প্রশ্ন করছে ইন্টারোগেটিভ, আর ইন্টারোগেটিভের পরে ওয়ার্ডটা আমাদের কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এই জন্য এখানে আইটা বড় হাতের হয়েছে, এটাই বলা হয়েছে এখানে। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। আর বাকি নিয়মগুলো আগের মতোই। সেড দ্য ওল্ড ম্যান। যদি উদাহরণ বি দেখি, ওয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস? তাহলে এখানে এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, রিপোর্টেড ক্লজ, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন। আর এই প্রশ্নবোধক চিহ্নের পরের অংশ ওয়ার্ডটার প্রথম লেটারটি হবে ক্যাপিটাল লেটার। যেমন ইউ শুড বিহেভ ইউর সেলফ, সেড দ্য টিচার। আর বাকি পাঞ্চুয়েশন মার্কস আগের মতোই। অর্থাৎ রোল নাম্বার 2 হচ্ছে, যদি বাক্যটা প্রশ্নবোধক হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন হবে, আর প্রশ্নবোধক চিহ্নের পরের অংশটা পরের ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। তাহলে এই ছিল এডিশনাল রোল নাম্বার 2। তাহলে এখন আমরা দেখব এডিশনাল রোল নাম্বার 3। যদি রিপোর্টেড ক্লোজটি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে তারপরে আশ্চর্যবোধক চিহ্ন বসে, আর আশ্চর্যবোধক চিহ্নের পরের অংশটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নের মতে অনেকটা। প্রশ্নবোধক চিহ্নের ক্ষেত্রে আমরা বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে প্রশ্নবোধক চিহ্ন বসবে, তারপরের লেটারটা ক্যাপিটাল লেটার হবে। আর এক্সক্লেমেটরি ক্ষেত্রে যদি বাক্যটা রিপোর্টেড ক্লোজ সেন্টেন্সটি এক্সক্লেমেটরি হয় তাহলে তারপরে বাক্যের পরে আবেগ চিহ্ন বসবে, আর আবেগ চিহ্নের পরের অংশটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যেমন আমরা উদাহরণটা দেখি, হ্যাড আই আ ফিউ পিচেস অফ ল্যান্ড। যেমন এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি, এই জন্য এখানে আবেগ চিহ্ন দেওয়া হয়েছে, আর আবেগ চিহ্নের পরেরটাই ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু শুরু হয়েছে। এটাই হচ্ছে রোলটা মূলত। আই কুড গ্রো ক্রুপ, সেট দ্য ফার্মার। তো বাকি পাঞ্চুয়েশন মার্কসগুলো আগের নিয়ম অনুসারে ব্যবহার করা হয়েছে। তো এই ছিল এ। উদাহরণ বি যদি দেখি, হোয়াট আ স্যাড নিউজ ইট ইজ। যেহেতু এক্সক্লেমেটরি এই জন্য আবেগ চিহ্ন দেওয়া হয়েছে, আর আবেগ চিহ্নের পরের ওয়ার্ডটার প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটার। মে হি কাম রাউন্ড সুন, সেট দ্য টিচার। তাহলে এই ছিল আমাদের রুল নাম্বার 3। অর্থাৎ যদি বাক্যটি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তারপরে আমরা আবেগ চিহ্ন দেব, আর আবেগ চিহ্নের পরের ওয়ার্ডের প্রথম লেটারটি হবে ক্যাপিটাল লেটার। এই ছিল এডিশনাল রুল নাম্বার 3। আমরা এখন দেখব এডিশনাল রুল নাম্বার 4। তাহলে এডিশনাল রোল নাম্বার 4-এ আমাদের রয়েছে ইয়েস এবং নো এর পরে সর্বদা কমা ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের যদি রিপোর্টেড ক্লোজে ইয়েস অথবা নো থাকে তারপরে আমরা সর্বদাই কমা ব্যবহার করব। যেমন অন্তু সেড, ডিড ইউ ডু দিস? আই রিপ্লাইড, ইয়েস আই ডিড। অর্থাৎ অন্তু সেড রিপোর্টিং ক্লজ, আর রিপোর্টিং ক্লজ প্রথমে বসলে তারপরে কমা বসে। তারপর আসলে রিপোর্টেড ক্লজ, আর রিপোর্টেড ক্লজ ইনভার্টেড কমার মধ্যে থাকে, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, যেহেতু প্রশ্ন করছে এই জন্য প্রশ্নবোধক চিহ্ন। দেন আবার আসছে রিপোর্টিং ক্লজ, আই রিপ্লাইড। তারপরে রিপোর্টেড ক্লজের মধ্যে এখানে ইয়েস, আর ইয়েস নো এর পরে সবসময় কি হয়? কমা। এই জন্য এখানে কমা দেওয়া হয়েছে। আচ্ছা, উদাহরণ বিতে যদি আমরা দেখি, রানা আস্ট হ্যাভ ইউ গন দেয়ার। যেহেতু প্রশ্ন করছে এই জন্য প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে, আর প্রশ্নবোধক চিহ্নের পরে আমাদের ক্লোজিং ইনভার্টেড কমা। রিপোর্টিং ক্লোজ, তারপরে আই রিপ্লাইড, তারপরে নো আই হ্যাভেন্ট। তো নো ইয়েস নোর পরে সর্বদাই কি হয়? কমা ব্যবহার করা। এই জন্য নো এর পরে এখানে কমা ব্যবহার করা হয়েছে, আর বাকি পাঞ্চুয়েশন মার্কসগুলা পূর্বের নিয়ম অনুসারেই ব্যবহার করা হয়েছে। এই ছিল আমাদের এডিশনাল রোল নাম্বার 4। এখন দেখবো আমরা এডিশনাল রোল নাম্বার 5। বাক্যের মধ্যে যদি ভার্ব অথবা নট কন্ট্রাক্টেড ফর্মে বসে তখন অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা মাঝে মাঝে দেখি যে সাবজেক্টের সাথে ভার্বের অথবা ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ দেখতে পাই, যাকে বলা হয় কন্ট্রাকশন। যেমন আই হ্যাভ, আই,
আই এম, তাহলে এটা হচ্ছে কন্ট্রাকশন অফ ভার্ব উইথ সাবজেক্ট। এই সংকুচিত ফর্মটাকে বলা হয় কন্ট্রাকশন অফ ভার্ব উইথ সাবজেক্ট। সাবজেক্টের সাথে যখন এভাবে ভার্বকে সংক্ষেপে লেখা হবে তখন অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়, তাহলে এটাকে বলা হয় কন্ট্রাকশন অফ ভার্ব উইথ সাবজেক্ট। তাহলে আরেকটা কন্ট্রাকশন রয়েছে আমাদের নটের কন্ট্রাকশন ভার্বের সাথে, তাহলে কন্ট্রাকশন অফ নট উইথ ভার্ব, যেমন ডু নট ফুল ফর্ম, এটা সংক্ষেপ ফর্ম হচ্ছে ডোন্ট, ক্যান নট, ক্যান্ট। এই সংক্ষেপণের ক্ষেত্রে আমাদের অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়, তাহলে এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। কন্ট্রাকশন আমাদের দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কন্ট্রাকশন অফ ভার্ব উইথ সাবজেক্ট, যেমন আই হ্যাভ, আই এখানে সংক্ষেপণ করা হয়েছে। আর একটা হচ্ছে কন্ট্রাকশন অফ নট উইথ ভার্ব, যেমন এখানে ডু নট, এখানে নটের কন্ট্রাকশন হয়েছে ডু এর সাথে ডোন্ট। এই ছিল আমাদের এডিশনাল রুল নাম্বার 5। তাহলে এখন আমরা দেখব এডিশনাল রুল নাম্বার 6। প্রপার নাউন বাক্যের যেখানে বসুক না কেন তার প্রথম লেটারটি সর্বদাই ক্যাপিটাল লেটার হয়, অর্থাৎ আমরা জানি কোনো ব্যক্তির নাম, স্থানের নাম, দেশের নাম, শহরের নাম, এগুলোই হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন যেখানেই বসুক না কেন সবসময় তা ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হবে, অর্থাৎ যেখানেই বসুক বাক্যের। যেমন এগুলো কি কি হতে পারে প্রপার নাউনগুলো? মানুষের নাম, কোনো প্রতিষ্ঠানের নাম, দেশের নাম, শহরের নাম, মাসের নাম, ঋতুর নাম, দিনের নাম ইত্যাদি। এগুলো হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন বাক্যে যেখানেই বসুক তা সবসময় ক্যাপিটাল লেটার হবে। তাহলে এই ছিল আজকের এই পর্যন্ত আলোচনা। এতক্ষণ যা কিছু আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় নিম্নে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।